সানডে ধামাকা কি কি দেখতে পেলাম ভাই। সানডে আজকে কি দেখতে পেলাম ভাই। সানডে আজকে পুরোপুরি পয়সা উসুল। আরসিবির ম্যাচ হোক কিংবা ওইদিকে চেন্নাইয়ের ম্যাচ হোক, রোহিত ভার্সেস কোহলি, কোহলি জিতে গেল, পয়েন্টস টেবিলের নাম্বার 1-এ পৌঁছে গেল। ভুবনেশ্বর কুমার 35 বছর বয়সী একটা ছেলে এসে বলে করে দেখাচ্ছে, শুধু বলে না ব্যাটেও একটা 6 মেরে পুরো ম্যাচ জিতিয়ে দিয়ে বেরোচ্ছে। তারপরে রয়েছে ওইদিকে ক্রুনাল পান্ডিয়ার সেই অনবদ্য ইনিংস, কিন্তু হাফ সেঞ্চুরি আরসিবিকে একা পুরোই জিততে দিতে কিন্তু পুরোপুরি একা দিয়েছে পুরোপুরি ক্রুনাল পান্ডিয়ার উপরে। তারপরে ওইদিকে তোর করবিন বসের 4 উইকেট। আর সব থেকে বড় জিনিস যেটা, সিএসকে কিন্তু পুরোপুরি এখন অব্দি রেসে রয়েছে, 12 পয়েন্টে পৌঁছে গেছে। আর মাত্র 3টে ম্যাচের মধ্যে 2টো জিততে হবে কিন্তু সিএসকে কে। আমরা ভেবেছিলাম যে ছোবল দেবে, কিন্তু এই ছোবলে কোনো কাজ হয়নি। এই আজকের ম্যাচে কিন্তু আমরা আইপিএল এর ইতিহাসে জয়েন্ট ফাস্টেস্ট 50 দেখতে পেলাম উর্ভিল প্যাটেলের ব্যাট থেকে। এবং কত কিছু হয়েছে ভাবুন একবার, কারণ হচ্ছে সিএসকে 2019-এর পর 7 বছর পরে গিয়ে কিন্তু 180 রান প্লাস চেস করলো, মানে 7 বছর লেগে গেল সিএসকের এই জিনিসটা। আজকের ভাই সানডে পুরোপুরি 2টো খেলা 2টো পয়সা উসুল। এই বছর আইপিএলে সেইভাবে দেখা যাচ্ছে না যে মানে কন্টেস্ট খেলা দেখা যাচ্ছে না। আজকে কিন্তু একদম লাস্ট ওভারে 15 রান দরকার, 25 বলে 35 রান দরকার। একবার যাচ্ছে আরসিবির দিকে, একবার যাচ্ছে মুম্বাইয়ের দিকে। তবে এই জিনিসটা কিন্তু আরসিবি জিতেছে ঠিকই, তবে এই জিনিসটা কিন্তু মানে তোর মনে হয়েছিল কিনা বল যে মুম্বাইয়ের হাতের ম্যাচ ছিল এটা লাস্টে এসে প্রথম দিকে আরসিবির হাতের ম্যাচ ছিল, তারপরে লাস্টে এসে কিন্তু মুম্বাইয়ের ম্যাচ ছিল। আমি তাই বলছি, আমরা ডিসকাস নিজেদের মধ্যে করছিলাম যে কিছু কিছু ডিসিশন একদম পুরো ফালতু নিচ্ছে। সেটা হচ্ছে সূর্য কুমার যাদব। তুই যেটা বলছিলি যে 17 নম্বর ওভারটা 3 ওভারে 30 রান বাকি, উইকেট কিন্তু মানে নোন ব্যাটসম্যান বলতে গেলে রোমারিও শেপার্ড আর কুনাল, আর কে ছিল কুনাল পান্ডিয়া ছিল। এই দুজনের মধ্যে কিন্তু সেই সময়টা জাসপ্রীত বুমরাকে কিন্তু বলে আনতে হতো, কিন্তু সেই সময়টা আনেনি। সেই সময়টা এনেছে হচ্ছে তোর আল্লাহ গাজান ফারকে। ওই ওভারটা আল্লাহ গাজান ফারকে দিয়েছে, কুনাল পান্ডিয়া কিন্তু 6 মেরেছে। ওটাই তো বলছি, ওই জায়গা থেকে যদি বুমরা এসে রান চেক দিতে পারতো, উইকেট তোলার মেন ব্যাপার ছিল যদি করতো, মুম্বাই কিন্তু এই ম্যাচটা জিততে পারতো। সেটা করলো কখন? 19 ওভারে। আমি ভাবলাম 19 ওভারে ও দরকার লাগে, কিন্তু আজকে সিচুয়েশন অনুযায়ী কিন্তু ওটাই ছিল। তো এটা ছিল। প্লাস হচ্ছে চেন্নাইয়ের ম্যাচ নিয়েও আলোচনা করব। সবার প্রথমে আসা যাক আরসিবির ম্যাচেই, কারণ যেই লাস্ট ওভার ড্রামা থেকে শুরু করে স্লগ ওভার ড্রামা যেটা আমরা দেখতে পেলাম, আমরা কিন্তু পুরোপুরি এনজয় করেছি এই জিনিসটা। অনেকদিন পরে একটা ম্যাচ দেখলাম। আমার তো লাস্ট ম্যাচ মনে পড়ছে সেই তোর দিল্লির ম্যাচটা, মিলারের ম্যাচটা, খুব রেয়ার ম্যাচ হয়েছে। এইবার তোর কলকাতার ম্যাচটা, মুকুল চৌধুরীর ওই ম্যাচটা হয়েছে। তা এরকম খুব অল্প ম্যাচ আছে এই বছর, 3-4টের মতনই হয়েছে যে কন্টেস্ট হয়েছে। তবে এই ম্যাচটা কিন্তু একটা কলকাতা, তো তার মধ্যে 2টো ম্যাচ, সুপার ওভার ম্যাচ, এলএসজি কলকাতা, দুখানা ম্যাচই ভালো হয়েছে। তো এই ম্যাচও সেরকমই একটা ম্যাচ হয়েছে। তবে এই মাঠ যে রায়পুরের মাঠ কিন্তু পুরোপুরি আমরা যেমন ভেবেছিলাম এই বছর আইপিএলে আর সব মাঠের থেকে কিন্তু আলাদা বিহেভ করেছে। আগের দিন দিল্লির মাঠ দেখেও একটু অবাক হয়েছিলাম, তবে এই মাঠটা কিন্তু আমরা সত্যি অবাক হয়েছি। সেটাই তো বললাম, যখন টস জিতলো আরসিবি, আমরা ভেবেছিলাম যে ঠিক আছে ফিল্ডিং নিয়েছে, চলো চেস করবে। কিন্তু যেভাবে মুম্বাই খেলছিল, আমি যে ভাই এগুলি কি ম্যাচ হচ্ছে, সত্যি ভাবতে পারি। রোহিত শর্মা স্টার্ট ভালো দিয়েছে, 22 রান করেছে 10 বলে। তারপরে হচ্ছে এসে রায়ান রিকেলটন আর রোহিত শর্মা জুটি খেলতে পারেনি, তাই তারপরে এসে কিন্তু মুম্বাইয়ের কোনো প্লেয়াররা খেলতে পারছে না। ওই খেলেছে যেটা খেলেছে। অবস্থাটা তুই কি ভাব, সূর্য কুমার 2026 এর আইপিএল ওর জন্য পুরো, যেই প্লেয়ারটা 2025 এ 771 রান বানিয়ে আসে, হাইয়েস্ট সেকেন্ড হাইয়েস্ট 2026 এটা ওর জন্য না। সেই প্লেয়ারটা কি করে এই বছর এইভাবে করে? আমি বলছি না ব্যাটসম্যান হিসেবে খারাপ, ও যে কোনো সময় কামব্যাক করবে, কিন্তু 2026 এ যে সময় মুম্বাইয়ের দরকার ছিল, সেই বছর কিন্তু একদম সূর্য কুমার ফ্লপ। এই বছর পুরোপুরি ডাহা ফ্লপ। আর এদিকে তিলক বর্মা খেলেছে মুম্বাইয়ের হয়ে, টুকটাক খেলেছে, যেটা খেলে অ্যাজ ইউজুয়ালি খেলে। হ্যাঁ, তিলক বর্মার সঙ্গে আর কে পার্টনারশিপ করছিল? নামান্দিরের পার্টনারশিপ ছিল, কিন্তু রানা বলই ছিল প্রায় বলতে গেলে। সেরকম ভাবে মারতে পারছিল না পিচের মধ্যে। আর মারবে কি করে? সামনে কে আছে দেখো, ভুবনেশ্বর কুমার। তুই আজকের ডেটে দাঁড়িয়ে টি20-তে রিলেভেন্ট, কবে থেকে খেলছে আইপিএল ভাবতো তুই? 10 বছর 15 বছর ধরে খেলছে ভুবনেশ্বর কুমার। আজকে দাঁড়িয়ে টি20-তে রিলেভেন্ট, এমনকি বলা হচ্ছে ইন্ডিয়া টিমে চান্স পাওয়া উচিত। পার্পল ক্যাপ হোল্ডার তো অবশ্যই। প্লাস হচ্ছে এই যে 3-4টে করে উইকেট, এই ম্যাচের মধ্যে যে 4খানা উইকেট, বিরাট কোহলি, ঠিক আছে, বিরাট কোহলিকে 0 রানে আউট,
এই ভুবনেশ্বর কুমার না, আচ্ছা বিরাট কোহলি কথাটা পরেই আসছে, বিরাট কোহলি পরে আরসিবির বোলিং নিয়ে বলে নি। আর ওদিকে ভুবনেশ্বর কুমার তো রয়েছেই, তাছাড়া আর কে উইকেট পেয়েছে, আর মনে হয় তোর রাশিদ সালাম, প্রত্যেকে অল্প একটা করে উইকেট পেয়েছে। যদিও বা মুম্বাই সেইভাবে কিন্তু টিকে খেলার কেউ ছিল না। লাস্টে আমি দেখলাম তিলক বর্মার ওই জায়গা থেকে এক্সিলেন্ট করার কথা ছিল, 18 নম্বর ওভারে এসে তিলক বর্মার আউট হওয়ার পরে রোহিত শর্মার রিয়াকশনটা ভাই সেরা ছিল। প্রথমে আউট হয়েছে আর রোহিত শর্মার দিকে ক্যামেরা পুরো পরিষ্কার, মানে বেন স্টোকের নামটা অনেকদিন পর শুনলাম, অনেকদিন পরে শুনলাম। তো ভুবনেশ্বর 165 রিজন হচ্ছে ভুবনেশ্বর কুমার, রিজন হচ্ছে ভুবনেশ্বর কুমার। পরিষ্কার না, এটা সত্যি কথা, এটা ভুবনেশ্বর কুমার এই বছর করছেটা কি বলতো তুই? সবচেয়ে সেরা এই বছর উইকেট আমার মনে হচ্ছে রোহিত শর্মা। হ্যাঁ, রোহিত শর্মা সে ভাই স্লোয়ার ডেলিভারি, নকল বল যেটাকে বলে, দাঁড়িয়েও যে সুইং যে কিং কেন বলা হয়, সুইং ইজ এভরিথিং। সত্যি কথা, ফাস্ট বোলিং এর কথা বললে মানে বুঝতেই পারেনি রোহিত শর্মা যে ওডিআই টেস্টে তো খেলেনি, এমনিতেও বেশি। ওডিআই টিমে 10 ওভার করতে হয়তো চান্স যদি নাও পায়, সামনে আয়ারল্যান্ড ট্যুর আছে, ঠিক আছে, ইংল্যান্ড না অস্ট্রেলিয়া ট্যুর আমার মাথায় নেই, আরেকটা ট্যুর আছে সামনে, ওই ট্যুরের মধ্যে কিন্তু ভুবনেশ্বর কুমারের চান্স দেওয়া উচিত আমি মনে করি। 35 তো কি হয়েছে, আমার পারফরমেন্স নিয়ে কথা, আমার মনে হয় তুই লিখে রাখ আজকের ডেট, আমার মনে হয় 2028 সালে টি20-তে ও খেলবে যা। আচ্ছা দেখা যাক, একটা প্রেডিকশন অবশ্যই আপনারা দর্শকরা বলুন যে খেলবে কিনা 2028 সালে টি20 ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, তবে যাই হোক, আরসিবির ব্যাটিং এ যদি আমরা আসি, আরসিবি কিন্তু এই ম্যাচে এইভাবে যে কোল্যাপস করবে আমরা কিন্তু ভাবতে পারি না। বিরাট কোহলি পর দুটো ম্যাচে ডাক, আগের ম্যাচে 2 বলে 0, আমি লাস্ট এই বলে কিন্তু গোল্ডেন ডাক ছিল বিরাট কোহলি। আইপিএল এ কবে হয়েছে এটা বলতে পারবো না। এমনিতেও বিরাট কোহলি 0 রানে মনে হয় হাইয়েস্ট, এই নিয়ে 3 বার না 4 বার, 4 বারই মনে হয় আউট হলো, মানে তোর গোল্ডেন ডাকে আউট হলো। তাহলে বিরাট কোহলি কিন্তু পারফর্ম করতে পারেনি, দেবদত্ত পাডিক্কাল করতে পারেনি, যে ব্যাটেল খেলছিল রানা বল ও খেলতে পারেনি সেরকম, পিচের মধ্যে ভাই কিছু ছিল, অবশ্যই ছিল না, এইভাবে স্ট্রাগল করতে পারে না। হ্যাঁ, একমাত্র কুনাল পান্ডিয়াই যে একটা সাইড থেকে পুরো ধরে রেখেছিল, আর ওর সাথে জিতেশ শর্মা যে এই বছর এত ফ্লপ যাচ্ছে, মানে স্টার্ট ঠিক দিচ্ছে কিন্তু দায়িত্ব সহকারে স্টার্ট দিচ্ছে কি ঠিক 10 বলে 10 রান এরকম করে আউট হয়ে যাচ্ছে। এটাই তো বললাম, সেট হয়ে যাচ্ছে, কিন্তু সেট হওয়ার পর একটা বড় ইনিংস খেলো বাবা, কিন্তু সেটা কি হচ্ছে, জিতেশ শর্মা শট করে, এদিকে হচ্ছে তোর কুনাল পান্ডিয়া, যখনই দরকার হয় আরসিবির কুনাল পান্ডিয়া কিন্তু উঠে দাঁড়িয়ে লাস্ট বছর ফাইনালে তো ম্যান অফ দ্য ম্যাচ সামনে, লাস্ট বছর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ 3টে উইকেট। এইবারও কিন্তু এই ম্যাচের মধ্যে যেখানে আরসিবি সবথেকে বেশি দরকার ছিল কি, আজকে যদি হারতো মোটামুটি ব্যাকফুটে পরপর 3টে ম্যাচ, বিরাট কোহলি আর যখন আউট হয়ে যায়, তোর দেবদত্ত পাডিক্কাল যখন আউট হয়ে যায়, অনেক রান বাকি ছিল, যখন কুনাল পান্ডিয়াকে নামিয়েছে ওই জায়গাটায়, ও যে ওখান থেকে দাঁড়িয়ে 40 বলে 62 মনে করেছে, 46 বলে 73 কুনাল পান্ডিয়া 73 করেছে। ও বাবা, আমি তো লাস্ট কত দেখলাম, এরকমই দেখেছি 5টা 6 4টে 4। তাহলে কুনাল পান্ডিয়া ওখান থেকে কিন্তু পুরোপুরি একা হাতে আরসিবি কে ম্যাচটা জিতে। তারপরে হচ্ছে ক্র্যাম্প হচ্ছিল পায়ে, প্রত্যেক বলে শট নিচ্ছে, আর প্রত্যেকটা বলে কিন্তু 6 মারার কি বলতো ডেডিকেশন ভাই, টিমের প্রতি একটা ভালোবাসা, ও হার্ট এন্ড সোল দিয়ে খেলে। শুধু ও না, ওরা দুই ভাই হার্দিক পান্ডিয়া হোক বা হচ্ছে কুনাল পান্ডিয়া হোক, দুজনে 100 না 100-200% দিয়ে খেলবে কিন্তু ওই ম্যাচের মধ্যে। তো আমাদের বিরাট কোহলির ব্যাট দিয়ে যে ভুবনেশ্বর কুমার 6টা মারলো সেটা বল। আমরা বলছিলাম তাই, আমার মনে হয় এবার ভুবনেশ্বর কুমার নামবে বিরাট কোহলির ব্যাট নিয়ে। রোমারিও শেপার্ড যেই বলটা ট্রাই করতে গিয়ে আউট হলো, এরকম বল সিমিলার বলই ছিল প্রায়। ভুবনেশ্বর কুমার ওই একটা 6-এর জন্য কিন্তু আরসিবি ম্যাচটা অবশ্যই, সেটাই তো বললাম, একটা 6, এই একটা 6। আর এছাড়াও যে লাস্ট ওভারে কত রান বাকি ছিল, 16 রান ছিল, এক রান শট নিয়ে, মানে 15 রান, কিন্তু সেখানে কাকে দিল, বাবা ওভার ছিল না, ওভার ছিল না, অবশ্যই না, আল্লাহ গাজানের একটা ওভার ছিল, স্পিনার দেবে তাহলে তো আরো আগে জিতে। রোমারিও শেপার্ড ছিল স্ট্রাইকে, কি করে দেবে এখানে, বাবা ছাড়া উপায় ছিল না। কিন্তু এখানে তো এই ভুবনেশ্বর কুমারের যে 6টা যদি না হতো, বল তো ভালো বল করে গেছে, অবশ্যই ভালো বল করে, ওখান থেকে ওই যে 6টায় কনফিডেন্স পেয়ে যে ব্যাটসম্যানরা পরে খেলতে পারে। তবে দেখ লাস্ট বলটা তুই দেখ, লাস্ট বলটাও কিন্তু ওর যদি বল হাতে লেগে যেত, 1 বলে 2 রান বাকি ছিল, বল যদি হাতে লেগে চলে গেছে হচ্ছে তোর পিছন দিকে, যদি হাতে লেগে বলটা ধরে ফেলতো, 1 বলে 2 রান 1 রান নিতে গিয়ে আউটও হয়ে যেত, তাহলে মুম্বাই হাতের ম্যাচ। অবশ্যই এটাই বলছি, এক্সপেরিয়েন্স কিছু তো কাজ করে, আর আনএক্সপেরিয়েন্স কিছু কাজ করে। হ্যাঁ, এখানে কারণ তুই দেখ, এখানে আমি তো বলবো এক্সপেরিয়েন্সের ব্যাপারও নেই। আচ্ছা, মানে কত লাস্টে মনে হয় এক্সপেরিয়েন্স বলার, না লাস্টে মনে হয় 10 বল নাই কত বল করেছিল, 10 বলে ওভার করেছে লাস্টে। হ্যাঁ, এই জায়গাটা তুই বলতে পারিস ওয়াইড দিয়ে সবকিছু দিয়ে, ওই একটা 6 হচ্ছে কাল হয়েছে মুম্বাই তো ফুটে গেল। ওদিক দিয়ে এলএসজি গেছিল আগের দিন,
আর হচ্ছে আগের দিনকে এই ম্যাচেই তো আজকেই তো সব হয়েছে, মুম্বাই এলএসজি পুরোপুরি এলিমিনেটেড অফিসিয়ালি। আর আরসিবি কোথায়? হ্যাঁ, আরসিবি আছে নাম্বার 1-এ শিখরে, আর চেন্নাই সুপার কিংসও 12 পয়েন্টে পৌঁছে গেছে। তো ওই ম্যাচের উপরে আসা যাক, চেন্নাইয়ের ম্যাচ নিয়ে কথা বলা যাক। ঠিক আছে, চেন্নাইয়ের ম্যাচে কিন্তু আজকে দেখ 200 রান হয়েছে ঠিকই, এলএসজির একটা আমি কি মনে করি এখানটায় বলতো, এলএসজি এই জায়গা থেকে যদি এখনো এসে দাঁড়িয়ে যেখানে কিছু পাওয়ার নেই কিচ্ছু নেই, এখান থেকে যদি দাঁড়িয়ে যেই টিমটা 6 ওভারে কত 82 নাকি সামথিং 6 ওভারে এলএসজির কত ছিল 91 রান, 6 ওভারে 91 রান, জস ইংলিশ একা দাঁড়িয়ে হচ্ছে তো 32 বলে 85 মেরেছে। ঠিক আছে, পাওয়ার প্লেতে না, আমি টোটাল স্কোর বলছি। জস ইংলিশের যে তাণ্ডব দেখা গেছে 6 ওভারে 92 রান থেকে, ওই রানটা কিন্তু 220-30-এ কিন্তু টানতে পারলো না। এটাই হচ্ছে এলএসজি সবথেকে বড় ফল এই ম্যাচের মধ্যে বলতে। ক্লাস পারফরম্যান্স নিকোলাস পুরান। তুই একটা জিনিস দেখ, ঠিক আছে, তুই এত ব্যাটিং অর্ডারের চেঞ্জ, প্রথম কথা এটা তো আছে, আয়ুষ বদনি থেকে শুরু করে আজ দুগ্গল সাহেব ওপেনার মানে অনেকে হচ্ছে জস ইংলিশকে আজকে ওপেন করিয়েছে, আর হচ্ছে ওর সাথে মিচেল মার্শ। তবে আমি মনে করি এই জিনিসটা ওদের জন্য পারফেক্ট। আমার মনে হয় যে লাস্ট ম্যাচ যেটা হলো, মানে আমরা যেটা নিয়ে ডিসকাস করছি, এটাই মনে পারফেক্ট ওপেনিং কম্বিনেশন। ব্যাটিং অর্ডার কতবার যে চেঞ্জ হয়েছে, নিকোলাস পুরানকে নিচে খেলালো একবার, আয়ুষ বদনি থেকে শুরু করে 10 থেকে 12 বার প্রত্যেকটা ম্যাচে ব্যাটিং অর্ডার চেঞ্জ হয়েছে। তবে এই ম্যাচের মধ্যে তুই একটা জিনিস দেখ, ওদের তুই ব্যাটসম্যান গুলো দেখ, শুধু ওদের যে 4খানা বিদেশি খেলে, 4টাই ব্যাটসম্যান, মিচেল মার্শ, নিকোলাস পুরান, জস ইংলিশ, এডেন মাকরাম। 4টে দেশের 4খানা, মানে এমন 3টে দেশের 4জন প্লেয়ার রয়েছে যারা হচ্ছে টি-20তে রুল করে পুরো ওয়ার্ল্ডে, প্রত্যেকে ফর্মে ছিল, কিন্তু এলএসজিতে এসে খেলতে পারে না। হ্যাঁ, কিন্তু দেখ অনেক সময় কি হয়, যখন মানে যারা নিলামে বসে, ঠিক আছে, ওদের কিন্তু মাথায় একটু রাখা দরকার যে আমরা যখন কম্বিনেশন তৈরি করব, কম্বিনেশন, হ্যাঁ অবশ্যই আমাদের কম্বিনেশন। এডেন মাকরামকে তুই কোথায় খেলাবি? তুই যদি আজকে কোচ হোস বা তুই যদি ক্যাপ্টেন হোস, ওপেনিং, তাহলে ওই ছেলেটা কোথায় গিয়ে দাঁড়াবে? মিচেল মার্শ ওপেনিং ছাড়া খেলতে পারবে না, 6 নম্বরে ওকে ধাক্কা দিয়ে দিচ্ছ তাহলে। সেটাই। তারপরে যেইখানটায় ঋষভ পান্ত কি করে ওপেন করে? হ্যাঁ, ঋষভ পান্ত কি হিসাবে ওপেন করে? আবার 3 নম্বরে যে মূর্খ, যে কোচ জীবনে করেনি, সে তো বলতে পারবে যে তুই ওপেনার ব্যাটসম্যান নয় বাপ, হ্যাঁ তুই ভাই তুই নিচে খেল। তুই এই জিনিসটা ভাব যে এডেন মাকরামকে 5-6 নাম্বার, ওর থেকে এই ম্যাচের মধ্যেও সুযোগ ছিল যেখানে হচ্ছে কিন্তু নিকোলাস পুরান আউট হওয়ার পরে ম্যাচ ধরার ব্যাপার ছিল, সেই সময়টা মাকরামকে নামানো যেত। কে নামলো? ঋষভ পান্ত। সেটা হচ্ছে ফর্মে নেই ঋষভ পান্ত, যে টি-20তে এসে কোথায় হারিয়ে যায়, জীবনে চান্স পাবে না ইন্ডিয়া। তারপরে তুই নিকোলাস পুরানের ফর্ম 10-এর উপরে করে না, তুই নিকোলাস পুরানকে বসা। আর না হলে 3 নম্বরে খেলেছে, ঠিক আছে, আগের দিন ভালো খেলেছে, এটা 3 নম্বরে বসে করবেই বাকি, আর হয়ে তো গেছে না। এবার হ্যাঁ, একটা বলতে পারি যে এবার এলিমিনেট হয়ে গেছে, এরপরে ম্যাচগুলোতে প্লেয়ারদের এনে ওরা টেস্টিং করুক যে এরপরে আমার পরের সিজনে কারা ভালো খেলতে পারে। কম্বিনেশন ঠিক নেই, এলএসজি রয়েছে, প্লাস এলএসজি যদি বোলিং এর কথাও বলি আমি, এলএসজির বোলিং এ যারা মেন প্লেয়ার যারা, ঠিক আছে, তোর যাদের উপরে ওরা মেন বাজি লাগিয়েছিল, মহসিন খান খেলেছে আজকে? মহসিন খান খেলেনি, এই একটা জানি না কি খবর, মনে হয় রুলড আউটই হয়ে গেছে, খেলাচ্ছে না আর। তারপরে হচ্ছে তোর মায়াঙ্ক যাদব একটা ম্যাচ খেলায়, একটা ম্যাচ বসায়, আরে ওকে কনফিডেন্স না দিলে ও খেলবে কোথা দিয়ে বলতো? কনফিডেন্স দেয় না এসব প্লেয়ারদের। প্রিন্স যাদব একটা ভালো প্লেয়ার বেরিয়েছে, ঠিক আছে, এই একটা প্লেয়ার পেয়েছে ওরা, একটা প্লেয়ারকে নিয়ে, দুটো প্লেয়ারকে নিয়ে ভাই ম্যাচ জেতা যায় না, এটা ঠিক আছে। দিগ্বে শাটি, ও একটা পাকনাতম প্লেয়ার, ঠিক আছে, এর পারফরমেন্স আমার কেন কাউরি এতটা ভালো লাগে না। একটা জিনিস দিগ্বে শাটির মধ্যে ভালো কি আছে? উইকেট টেকার, উইকেট থাকবে, উইকেট আছে অবশ্যই আছে, কিন্তু ইকোনমি 10-এর উপরে তুই দেখ, ইকোনমি তো 10-এর উপরে, কে ছিল সামনে সেটা দেখ। চেন্নাই এসে ব্যাটে এসে সঞ্জু স্যামসন তো প্রথমে শুরু করেছিল, গায়কোয়াড় ভালো ফ্লোতে দেখা যাচ্ছিল, উর্ভিল প্যাটেল করলো কি এটা? তুই কোনোদিন ভাবতে পেরেছিস যে উর্ভিল প্যাটেলের কাছে আজকে পুরোপুরি চান্স ছিল যুবরাজ সিং এর রেকর্ড ভাঙার? তুই ভাব, উর্ভিল প্যাটেল যখন ব্যাটে আসে তখন 8 বলে, প্রথম 8 বলে ওর 40 রান ছিল, 8 বলে 40 রান, মানে কি বলতো, 6খানা 6, তার মধ্যে একটা 4, 8 বলে 40 ছিল সেই সময়। স্ট্রাইক রেট কত? 500 স্ট্রাইক রেট। ওখান থেকে তাহলে যুবরাজ সিং এর রেকর্ড ভাঙতে পারতো না, আর 3টে বল ছিল 10 রান করার জন্য, তাহলে সেটা না করে পারলো না, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমরা জাজমেন্ট করার কেউ নেই এখানে। 10 বলে তবে 13 বলে 50 মেরেছে, আইপিএল এর জয়েন্ট ফাস্টেস্ট 50, এটা মানে যশস্বী জয়সওয়ালের এর আগে 13 বলে ছিল,
আর এই উর্বিল প্যাটেলের হলো। যদি ইউবরাজ সিং এর রেকর্ডটা ভেঙে দিত, কে ভেঙেছে? উর্বিল প্যাটেল। হ্যাঁ, আমরা কেউ নামই শুনিনি। না ভালো ইয়াং প্লেয়াররা উঠছে, এটা অবশ্যই ভালো লাগে। মেন হচ্ছে ইন্টেন্টটা দেখার, মেন হচ্ছে ইন্টেন্ট। আমি নামছি, চেন্নাই আমাকে খেলিয়েছে, এর আগে খেলার ছিল না। আয়ুষ মাত্রা থাকলে কিন্তু এখনো চান্স পেতো না, আয়ুষ মাত্রা নেই বলে চান্স পাচ্ছে। আর এরকম আজকে 28 কোটি প্লেয়ার খেলেছে, ঠিক আছে, আজকে কিন্তু 28 কোটি প্লেয়ার বহুদিন পর। ঋতুরাজ গায়কোয়াড় যাই খেলেছে, পরপর একটা পার্টনারশিপ করেছিল ওরা দুজনে, ও মনে হয় 23 বলে 65 করেছে উর্বিল প্যাটেল। তারপরে এসে তোর কার্তিক শর্মা, ঠিক আছে, ওর কিন্তু আমার পছন্দ হয় না ভাই, একদম পছন্দ হয় না ও, যার জন্য ওকে নেওয়া হয়েছে। প্রথম ব্যাটসম্যানরা ভালো ব্যাট করে যাচ্ছে বলে ও এই কুশনটা পাচ্ছে যে এসে রানে বল খেলছে। কত রান করেছে? 20 বলে 20। তাহলে এখান থেকে কিন্তু সেরকম কোনো ইয়ে নেই। তবে ম্যাচ একটুখানি লখনৌ একটু কামব্যাক করেছিল মাঝখানে, কিন্তু লাস্টে শিবম দুবে চলে এসেছে টিমের মধ্যে। শিবম দুবে থাকলে কি করবে? আর লাস্ট 10 বলে 19 রান বাকি ছিল, 2খানা 6 মেরে ভাই ম্যাচ ওখান থেকে বের করে নিয়েছে। তারপরে প্রশান্ত বীরও খেলেছিল 12 বলে 17। কিন্তু চেন্নাই কিন্তু নিজের দোষে কিন্তু এতটা নিচে নেমেছে, এটা ঠিক কথা। কারণ হচ্ছে ওরা প্রথম দিকে যে কম্বিনেশন খেলাচ্ছিল, ওই কম্বিনেশন কিন্তু জেতার কম্বিনেশন না। অবশ্য ডেভাল ব্রাভিস ছিল না, কিন্তু ডেভাল ব্রাভিস আসার পরে ওকে কাজেও লাগেনি এখন। না কাজেও লাগেনি কিন্তু একদিনও ভালো খেলে না, একদিনই শুধু মনে হয় ভালো খেলেছে আজকে 12 বলে 10, কিন্তু কাজে কিন্তু লাগে না। কিন্তু আমার মনে হয় যে এই যে কম্বিনেশন, এই যে কম্বিনেশনটা আছে, এটাই নূরের কথা আর কি মুখ দিয়ে আর কিছু বলবো না। জেমি ওভারটনের মতো প্লেয়ার এসে কটা 3টে উইকেট পেয়েছে বোধহয়। জেমি ওভারটনের মতো প্লেয়ার এসে 3টে উইকেট নিয়ে যায়। নূর আহমেদ 4 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট, ঠিক আছে, মার খেয়েছে 200 হয়েছে মানছি, কিন্তু নূর আহমেদের মতো প্লেয়ার রয়েছে যার কাছে, যে হচ্ছে একটা ব্যাংক দেবে, সুনীল নারিন যেমন একটা ব্যাংক দেবে, 4 ওভারে একটা 30-এর কোটা থাকবে, এর নিচেই খাবে, এর উপরে খাবে না, আর একটা উইকেট থাকবে। আর আলসুন কম্বাস তো তোর উইকেট টেকার প্লাস হচ্ছে ভাই ভালো বলার একটা পেয়েছে। তবে চেন্নাইয়ের এখন দেখা যাচ্ছে যা ওরা একটা আলাদা কনফিডেন্স পেয়েছে এখান থেকে, কিন্তু আর 3টে ম্যাচ বাকি আছে, দুটো জিতলে 12 পয়েন্টে রয়েছে অলরেডি, দুটো জিতলে এখান থেকে 16 পয়েন্টে কিন্তু চেন্নাই পৌঁছে যাবে। তার মানে পয়েন্টস টেবিল কি আসছে? পয়েন্টস টেবিলে তোর মোটামুটি এখন যা আসছে, পয়েন্টস টেবিলে আসছে চেন্নাই রয়েছে 5-এ, আর ওদিকে আরসিবি। আচ্ছা ধরে নেব কি আরসিবি উঠে গেছে কোয়ালিফাই? আরসিবি ধরে নে, কারণ 3টে ম্যাচ বাকি, 3টের মধ্যে একটা ম্যাচ আরসিবি সানরাইজ আমার মনে হয় কোয়ালিফাই, আর জিটিও মোটামুটি কোয়ালিফাই। কেন বলছি? কারণ এই 3টেই কিন্তু প্লাস পয়েন্ট আছে, প্লাস হচ্ছে পিভিকেএস। চেন্নাইয়ের মুশকিল আছে একটু, কেন বলছি দেখ, আমি এখন এটা দেখলাম, এর পরের ম্যাচ আবার এলএসজির সঙ্গে, চেন্নাইয়ের আবার এলএসজির সঙ্গে আছে। তারপরে দুটো ম্যাচ কার কার সাথে বলতো? এসআরএইচ আর জিটি, মানে টপ 2-3 মধ্যে টাপ আছে। চেন্নাই কিন্তু টাপ আছে এখান থেকে, বিশেষ করে এসআরএইচ এর সঙ্গে আমি বলবো টাপ আছে। আমি যদি এলএসজি কে ম্যাচটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এলএসজি তো পুরো পা ভেঙে গেছে। না বলছি কেন এলএসজি কে আমি ছেড়েই দিলাম, তাহলে দুটো ম্যাচ কিন্তু বহুত টাপ আছে ভাই। আমার মনে হয় আরসিবি মোটামুটি এখান থেকে ধরে নে, কারণ কোয়ালিফাই কেন, হ্যাঁ 3টে ম্যাচ হাতে রয়েছে, এখন প্লাস পয়েন্ট আছে, 1 প্লাস পয়েন্ট আছে, 1 পয়েন্ট প্লাসে রয়েছে, একমাত্র টিম মনে হয় প্লাসে 1 পয়েন্ট সামথিং, 1 এর উপরে রয়েছে আর কি। আমি যদি আরসিবি কে ছেড়ে দিই, তাহলে মোটামুটি এখন সবারই মোটামুটি 11 করে খেলা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে মোটামুটি যা বুঝতে পারছি, এদিকে সিএসকে আর আরআর, ঠিক আছে, মধ্যে কিন্তু টাফ হতে চলেছে সিএসকে আর আরআর, কেন ওরা দুজনে একই পয়েন্ট আছে, একই সিমিলারিটি আছে। এখনো বাকি আছে। কলকাতা যদি আর দুটো ম্যাচ জিতে যায় না, ওখান থেকে দুটো ম্যাচ যদি জিতে যায় কলকাতা, ঠিক আছে ভাই, আরে বাকি আছে। আমি তো এটাই চাইবো যেন কন্টেস্ট হয় মধ্যখানে, যেন লাস্টে এসে বাংলা সিরিয়াল আমরা দেখতে পাই, কত টিম নিয়ে কন্টেস্ট হবে, এটাই তো মজা লাস্টের দিকে। এই বছর কিন্তু আইপিএলটা আমি যদি লাস্টে দুটো টিমটাকে বাদ দিয়ে দিই, আমার মনে হয় প্রত্যেকটা টিমেরই চান্স আছে, 8টা টিমেরই চান্স আছে। দিল্লি আর দিল্লি 14 পয়েন্টে পৌঁছাবে হাইস্ট, দিল্লির আছে। আচ্ছা 3টেই ছাড়লাম, প্রত্যেকের চান্স আছে। তোর কেকেআর কে নিয়েই বললাম, কেকেআর সবার লাস্টে আছে, ঠিক আছে। না কেকেআর কে নিয়ে আমি বলছি, তার মানে কত হচ্ছে তোর হচ্ছে 7টা, কেকেআর সবার লাস্টে আছে, আরআর এর চান্স আছে, আরআর এর তারপরে উপরে সবার চান্স আছে। কিন্তু এরকম কিন্তু সিচুয়েশন কিন্তু খুব কম সিজনই দেখা গেছে, যে এখনো অবধি সবাই জিন্দা হ্যাঁ, মানে লাস্টে 3টে ছাড়া আর কি। তাহলে চলো আজকের মতো ভিডিও এইটুকুই রাখছি। আপনারা জানান কেমন লাগলো, দুটো এনজয় করেছেন কিনা আপনারা। দুটো ম্যাচই আজকে ভালো ম্যাচ ছিল। তো নেক্সট ম্যাচ আসছে, আমরা পিভিকেএস এর ম্যাচ, ওটা নিয়েও আসবো অবশ্যই। তো আজকের মতো এইটুকু রাখছি। ভালো থাকলে লাইক করুন, ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন দাবি দেবেন। ঘুমিয়ে পড়ুন, বাই।